সকাল সকাল বসুন্ধরা তার বৌমা জয়াকে বলেন, বৌমা শুনছো, পাশের বাড়ির ফ্ল্যাটে নাকি নতুন ভাড়াটিয়া এসেছে। আজকেই সবে উঠেছে ওরা। বাবা, এতদিন পরে ওই বাড়িটাই লোকজন এলো। আগের ভাড়াটিয়াগুলো বেশ ভালোই ছিল বলুন, ওদের সাথে তো আমাদের বেশ ভালোই সম্পর্ক হয়ে গিয়েছিল। হ্যাঁ, মনোজ বাবুর চাকরি বদলি হয়ে যাবার পর থেকেই তো ওদেরকে যেতে হলো। ওরা চলে যাবার পর থেকে আমাদের এই দিকটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যাক, এতদিন পর ভাড়াটিয়াগুলো এলো, এবার এদের সাথে কথাবার্তা বলেও মনটা একটু ভালো থাকবে। হ্যাঁ, তবে যদি এরা আগের ভাড়াটিয়ার মতো ভালো মানুষ হয় তাহলেই। না হলে এক একজন তো আছে কথাই বলতে চায় না, নিজের মেজাজে থাকে। দেখে তো মনে হলো বেশ ভালোই মানুষ, আমাদের মতোই ছোট পরিবার। তবে ছেলে বোধহয় আর্মিতে চাকরি করে। বৌমা, শ্বশুর শাশুড়ি 3জন থাকবে এখানে। মা, আপনি তো দেখছি বেশ ভালোই ইনফরমেশন নিয়ে এসেছেন। আমি দেখি বিকেলের দিকে একটু যাব আর দেখা করে আসবো। হ্যাঁ হ্যাঁ বৌমা, বিকেলে গিয়ে বরং একবার দেখা করে এসো। আর কি সুবিধা অসুবিধা একটু জিজ্ঞেস করবে। প্রতিবেশীরা এলে তাদের সুবিধা অসুবিধা একটু দেখতে হয়। ঠিক আছে মা। বিকেলবেলা জয়া তৈরি হয়ে পাশের বাড়ির ফ্ল্যাটে যায় এবং কলিং বেল বাজায়। দরজা খুলে জয়া চমকে যায়, কারণ দরজার ওপাশে তার ছোটবেলার বন্ধু রেখা দাঁড়িয়েছিল। তাকে দেখে রেখা বলে, জয়া, তুই তুই এখানে থাকিস? কতদিন পর তোকে দেখলাম বল। আরে রেখা, আমিও তো তোকে কতদিন পর দেখলাম। তোরা কি এই ফ্ল্যাটটা নিয়েছিস? ও, তার মানে তোরাই আমাদের প্রতিবেশী। মা তো সকালবেলা এখানে এসেছিলেন, তোদের সাথে দেখা করে গেছেন। ও, ওই ভদ্র মহিলাটা তোর শাশুড়ি? উনি তো খুব ভালো মানুষ। সকালবেলা এসে আমাদের সাথে কত কথা বললেন। আমার তো খুব ভালো লাগছে, আমি তোর প্রতিবেশী হয়ে এসেছি। এবার থেকে বেশ ভালোই মজা হবে বল। এই বলে দুই বান্ধবী তাদের গল্পগুজব চালিয়ে যায়। আসলে জয়া এবং রেখা খুব ছোটবেলা থেকে স্কুলে একই সঙ্গে পড়াশোনা করে। বড় হয়ে বিয়ে হয়ে যে যার শ্বশুর বাড়িতে চলে যায়। এরপর থেকে তাদের আর যোগাযোগ ছিল না, কিন্তু এতদিন পর তারা একে অপরকে দেখে খুব খুশি হয়ে যায়। ঘন্টাখানেক গল্প করার পর জয়া রাখিকে নিয়ে তাদের বাড়িতে যায়। মা দেখুন, আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আরে, এ তো রেখা, আমাদের প্রতিবেশী। তোমার সাথে তো দেখছি বেশ ভালোই বন্ধু হয়ে গেছে ওর। মাসিমা, আমাদের বন্ধুত্ব আজকের নয়, অনেক ছোটবেলার। মানে, তোমরা কি আগে থেকে একে অপরকে চিনতে নাকি? শুধু চিনি না মা, ও একসময় আমার বেস্ট ফ্রেন্ডও ছিল। আর কত বদমাইশি করেছি জানেন, একসঙ্গে মারও খেয়েছি। এতদিন পর যে এভাবে দেখা হবে সেটা আমি কখনো ভাবিনি। বাহ, খুব ভালো কথা। এমনিতেও আমরা এখানে একা একাই থাকি। এরকম একজন পরিচিতি প্রতিবেশী থাকলে আমাদেরও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। বৌমা, ওকে নিয়ে ভেতরে যাও, একটু চাটা করে দাও। আর তোমরা একটু গল্প করো। আমি দেখি তোমার বাবাকে একবার ফোন করে দেখি বেরোলো কিনা। জয়া রেখাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এভাবেই দুই বান্ধবী প্রত্যেক দিন একে অপরের সঙ্গে সময় কাটাতো এবং পুরনো দিনের কথা মনে করে খুব হাসাহাসি করত। কয়েকদিন পর জয়ার ঘুম থেকে উঠতে দেরি হয়। এ কি, 8টা বেজে গেল? আমি তো 6টার অ্যালার্ম দিয়েছিলাম। আজ কি মনে হয় ঘড়িতে অ্যালার্ম বাজেনি। বাবার বিনোদ তো অফিস যাবে, তাদের খাবার করতে হবে, মায়ের খাবার তৈরি করতে হবে। আর তো মাত্র কিছুক্ষণ সময় আছে। আমি কি করে করব এত সব কিছু? জয়া যখন এইসব চিন্তা করছিল, ঠিক সেই সময় রেখা চায়ের কাপ হাতে করে ঘরের ভেতরে ঢোকে আর বলে, এই কি হলো? এরকম মাথায় হাত দিয়ে বসে আছিস কেন রে? মাথা ব্যথা করছে নাকি? রেখা, তুই এত সকালে এখানে? হ্যাঁ আমি। আমাকে দেখে চমকে উঠেছিস নাকি? আরে, আমার বাড়ি 7 সমুদ্র 13 নদীর পাড়ে নয়। তোর বাড়ির দরজা খুললেই আমার বাড়ির গেট। সে তো ঠিক আছে, কিন্তু তুই এত সকাল সকাল এখানে কি করছিস? মানে চা নিয়ে এসেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আমার বাড়িতে সবাই নিজের কাজ নিজেই করে নেয়। সকালে উঠে তো আমি চুপচাপ বসেই ছিলাম, ভাবলাম তোর কাছ থেকে একটু গল্প করি। আন্টি বলল তুই এখনো ঘুমাচ্ছিস। আমিও তোর ঘরে এসে দেখলাম তুই ঘুমাচ্ছিলিস, তাই ভাবলাম তোকে আর বিরক্ত করবো না। আমি রান্নাঘরে গিয়ে সবার খাবার তৈরি করে দিয়েছি, তুই উঠে চাটা খেয়ে নে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। জানিস, কাল কিভাবে আমি অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য সকালে উঠতে দেরি হয়ে গেল। আমি তো এতক্ষণ ভাবছিলাম কি করে কি করব। সত্যি, তুই না হলে যে আমি আজ কি করতাম। আচ্ছা বাবা, আচ্ছা, আমায় পরে থ্যাঙ্কস জানাবি। এখন চাটা খেয়ে নে তো, তারপর চল দুজনে মিলে একটু বাজার থেকে ঘুরে আসি। এরপর জয়া এবং রেখা দুজনে মিলেই বাকি কাজটুকু সামলে নেয় এবং দুজনে মিলে বাজারে ঘুরতে যায়। এভাবেই প্রত্যেকদিন রেখা জয়ার বাড়িতে আসতে শুরু করে। সে জয়ার সাথে সাথে বাড়ির কাজকর্ম করতে থাকে এবং সবার খেয়াল রাখে। এমনই একদিন বিকেল বেলা রেখা জয়ার বাড়িতে আসে এবং দেখে বসুন্ধরা দেবী বাড়িতে বসে আছে। তখন রেখা বলে, আন্টি, আজকে আপনি হাঁটতে যাননি?
আমার শাশুড়ি মা তো 15 মিনিট আগেই বেরিয়ে পড়েছেন, আপনাকে ডেকে যাননি? আরে বৌমা, তোমার শাশুড়ি মা তো এসেছিলেন। আসলে আমার হাঁটুটা এত ব্যথা করছে যে আমি উঠতে পারছিলাম না, সেই জন্য আজকে আমি হাঁটতে পারবো না, তাই আমি যাইনি গো। তাই নাকি? কখন থেকে এরকম হচ্ছে? আর আপনি এরকম বসে আছেন কেন? গিয়ে একটু শুয়ে রেস্ট করুন। দাঁড়ান, আমি এক্ষুনি আপনার পায়ে গরম রসুন তেল মালিশ করে দিচ্ছি, দেখবেন আপনার পায়ের ব্যথা একেবারে কমে গেছে। এই বলে রেখা তাড়াতাড়ি গিয়ে রসুন তেল গরম করে নিয়ে আসে এবং বসুন্ধরা দেবীর পায়ে মালিশ করে দেয়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি বসুন্ধরা দেবীর পায়ের ব্যথা কমে যায় এবং তিনি রেখাকে বলেন, মা, সত্যি সত্যি তোমার হাতে জাদু আছে, আমার পায়ের ব্যথা তো একদম কমে গেছে। দেখলেন তো আন্টি, আমি বলেছিলাম না আপনার পায়ের ব্যথা আমি এক্ষুনি কমিয়ে দেব। তুমি খুব মিষ্টি একটা মেয়ে। শোনো, আজকের পর থেকে আমাকে আন্টি বলবে না, মা বলে ডাকবে, কেমন? তুমি তো আমার মেয়েরই মতো। জয়া দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এতদিন রেখাকে তার কখনোই খারাপ বলে মনে হতো না, কিন্তু প্রথমবার যখন সে কথা শোনে তখন সে মনে মনে বলে, মা আজ পর্যন্ত আমাকে কখনো নিজের মেয়ের মতো বলেনি, কিন্তু রেখাকে বলল। ধুর, আমি কি সব ভাবছি। রেখা এমনিতেই খুব ভালো মেয়ে, কত ভালোভাবে সবার সাথে মিশে যায়। কয়েকদিন পর এক সকালে জয়া রান্নাঘরে আটা মাখছিল। তখন বিনোদ বলে, জয়া, আমার শার্টটা কোথায়? আমি কি পরে অফিসে যাব এখন? আরে বাবা, আলমারিতে তো শার্টটা রাখা আছে, সবুজ রঙের শার্ট পরে নাও। আরে এই শার্টটা তো বোতাম ভাঙা, এখন আমি কি করে এটা পরবো? আর বাকি জামাগুলো আয়রন করা নেই, কি যে করো না। ঠিক তখনই রেখা বলে, আরে জামাই বাবু, কি হয়েছে? এত চেঁচামেচি করছেন কেন? এই দেখো না, তোমার বান্ধবী একটা মাত্র জামা আয়রন করে রেখেছে, তাও আবার বোতাম ভাঙা। এখন আমি কি পরে অফিসে যাবো বলো তো? ও এই ব্যাপার, আপনি কোনটা পরে যাবেন বলুন, আমি এক্ষুনি আয়রন করে দিচ্ছি। এই গোলাপি শার্টটা তো বেশ ভালো লাগছে, এটা আমি আয়রন করে দিই। এই বলে রেখা বিনোদের শার্ট নিয়ে আয়রন করতে থাকে। ঠিক তখনই জয়া সেখানে আসে আর বলে, আরে তোমার জামা আয়রন করা ছিল না, সেটা আমাকে বলতে পারতে, আমি তো এক্ষুনি আসছিলাম। তুমি কি একটু ধৈর্য ধরে বসতে পারো না? আরে বাবা, তোর হাতে তো আটা ছিল, সেজন্য আমি ভাবলাম আমি জামাই বাবুর শার্টটা আয়রন করে দিই। ভালোই করেছিস, চল এবার ওই ঘরে গিয়ে বসি। জয়ের মুখ দেখে মনে হচ্ছিল যে এই সবকিছু তার কাছে কোনো ব্যাপার না, কিন্তু ভেতরে ভেতরে তার মনে একটু একটু করে সন্দেহ বাড়তে থাকে। বিকেলবেলা বসুন্ধরা দেবী জয়াকে বলে, বৌমা, কাল সকাল সকাল তোমার খুড়তুতো মাসি আর মেসোমশাইরা আসবেন, ওরা এখানে ডাক্তার দেখাতে আসছেন, তাই একবেলা আমাদের বাড়ি থেকে খেয়ে যাবেন। ওদের জন্য একটু ভালো ভালো করে খাবার তৈরি করে নিও। ঠিক আছে মা, আমি কাল সকাল সকাল চলে আসবো, এসে আপনাদেরকে হেল্প করে দেব। অত সকাল সকাল তোর এসে কোনো কাজ নেই, এমনিতেও আমি রান্না করে নিতে পারবো, তোকে এত কষ্ট করে সকাল সকাল আসতে হবে না। আর এরকম বললে চলে নাকি? রেখা, তুমি আসবে, তুমি একটু চটপট করে আমাদের হাতাহাতি করে দিও। রেখা চলে যাবার পর জয়া বলে, মা শুধু শুধু ওকে ডাকার কি দরকার ছিল? মানে আমি বলতে চাইছি, সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে এসে কাজ করবে, এতে করে তোর বাড়ির লোকেরা খারাপ ভাববে, আমি একাই করে নিতে পারতাম। থাক না বৌমা, এমনিতেও তো আমাদের বাড়িতে এসে কত সাহায্য করে দিচ্ছে, তাছাড়া কালকে লোকজন আসবে, একজন সাথে সামিল করে নিলে অনেক হেল্প হয়ে যায়। আর শোনো, তুমি কালকে একটু ভালোভাবে তৈরি হয়ে থাকবে, ওরা তোমাকে প্রথমবার দেখছে, সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে থাকবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি ভালোভাবে তৈরি হয়ে থাকবো। পরের দিন সকাল সকাল রেখা জয়ার বাড়িতে এসে হাজির হয়ে যায়। এরপর দুজনে মিলে রান্না বান্না করে সমস্ত কাজ করতে থাকে। কিছুক্ষণ পর জয়া রেখাকে বলে, রেখা, মোটামুটি তো সব কাজ হয়ে গেছে, এখন শুধু স্যালাডটা কেটে দিলেই হয়ে যাবে। তুই শসাগুলোকে একটু ঠিক করে কেটে রাখ, আমি হাত মুখ ধুয়ে একটু তৈরি হয়ে আসছি। জয়া শোন না, তোর ওই লাল রঙের শাড়িটা একটু বার করে রাখিস, কেমন? কেন, ওই শাড়িটা কি হবে? আসলে লোকজন আসবে, তাদের সামনে এরকম কাজের মেয়ের মতো থাকবো, তাই বলছিলাম আর কি। কিন্তু আমি তো ওই শাড়িটা পরবো ভেবেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই ওই লালটা পরে নে, আমি অন্য কোনো শাড়ি পরে নেব। এরপর জয়া তৈরি হয়ে নেয় এবং কিছুক্ষণ পর রেখাও লাল শাড়ি পরে সেজেগুজে তৈরি হয়ে যায়। কিছুক্ষণ পর মাসিমা এবং মেসোমশাই এসে হাজির হন। জয়া এবং রেখা দুজনেই মাসিমা এবং মেসোমশাইকে প্রণাম করে। দুজনকেই সামনে দেখে তারা অবাক হয় এবং বুঝতে পারে না কে বাড়ির আসল বৌমা। কিছুক্ষণ পর জয়া বলে, আপনারা আসুন, এখানে বসুন। হ্যাঁ হ্যাঁ মাসিমা, বসুন বসুন, আমি এক্ষুনি আপনাদের খাবার আনছি, আপনারা একটু পাখার তলায় বসুন। রেখা ছুটে রান্নাঘরে যায় এবং সবার জন্য খাবার নিয়ে আসে। এরপর বলে, খাওয়া শুরু করুন। আচ্ছা, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? মানে বাড়ি ঠিকঠাক চিনতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ, বাড়ি চিনতে কোনো সমস্যা হয়নি। তা তোমরা খেতে বসবে না? আমরা একা একা খাবো?
কি যে বলেন না, আপনারা না খেলে তো আমরা খেতেই পারবো না। আচ্ছা খেয়ে বলুন তো চিংড়ি মাছটা কেমন হয়েছে? আমি নিজে রান্না করেছি ওটা। বাহ, চিংড়ি মাছটা তো বেশ সুস্বাদু হয়েছে। টাটকা চিংড়ি বুঝি? হ্যাঁ, একেবারে টাটকা। বাবা তো সকালেই বাজার থেকে এনে দিয়েছিলেন। আপনি এই চচ্চড়িটা নিন না, এটা খেয়ে দেখুন, কুচো চিংড়ি দিয়ে তৈরি করেছি। এভাবেই রেখা তাদের সঙ্গে খুব আন্তরিকতার সঙ্গে কথা বলছিল এবং জয়াকে প্রায় কথা বলতেই দিচ্ছিল না। এই সব কিছু দেখে তারা ভাবেন যে বাড়ির বৌমা বুঝি রেখা। যাওয়ার সময় মাসিমা রেখার হাতে টাকা দিয়ে বলেন, এই নাও বৌমা, তোমাদের বিয়েতে তো আমি আসতে পারিনি, তাই এটা রাখো। আর শোনো, এবারে পুজোতে বিনোদকে নিয়ে কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে এসো, কেমন? কেউ কিছু বলতো তার আগেই রেখা বলে, অবশ্যই যাব মাসিমা, আপনাদের সাথেও সারাদিন কাটিয়ে আমাদের খুব ভালো লেগেছে। সাবধানে বাড়ি ফিরবেন, আর শুনুন পৌঁছে একটা ফোন করে দেবেন। তারা চলে যাবার পর জয়া প্রচন্ড রাগ রাগ মুখে রেখার দিকে তাকিয়েছিল। এবারে সত্যি সত্যি তার খুবই খারাপ লেগেছিল। তখন বসুন্ধরা দেবী বলেন, আমার মনে হয় ওনারা ঠিক বুঝতে পারেননি। ওনারা রেখাকে এই বাড়ির বৌমা ভেবেছেন। আমি তো বলতেই যাচ্ছিলাম যে রেখা আমার বৌমা, তবে একটু দূরের, কিন্তু সেই সুযোগটাই তো পেলাম না। আপনি সুযোগ পাবেন কি করে মা? আমি তো এতক্ষণ কথা বলার সুযোগ পাইনি। আমাদের রেখা মহারানী তো একাই 100 হয়ে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করেছে। ও কি কাউকে কথা বলতে দিয়েছে? আরে এরকম কোনো ব্যাপার না, ওনারা আসলে খুবই ভালো, তাই আমার বেশ ভালো লাগছিল। ওনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। দেখলে তো বৌমা, তোমার বান্ধবী একেবারে পাগল। যাই হোক, ওনারা তো আর আসবেন না, আর আমরাও ওনাদের বাড়িতে যাব না। তাই কে কি ভাবলো না ভাবলো এসব ভেবে কাজ নেই। বসুন্ধরা দেবী এভাবেই বলছিল, কিন্তু তাও জয়ার মনে খারাপ লাগা দূর হয়নি। রেখা জয়ার বাড়িতে বসে বসে বসুন্ধরা দেবীর সঙ্গে গল্প করছিল। তখনই জয়া তাদেরকে বলে, আমি একটু আসছি। এই বলে জয়া বাড়ি থেকে বেরিয়ে রেখার বাড়িতে যায় এবং দেখে রেখার শাশুড়ি সুস্মিতা দেবী উদাস মনে বসে আছে। জয়া গিয়ে তাকে বলে, মাসিমা, আপনি এভাবে চুপচাপ বসে আছেন কেন? আপনার শরীরটা কি খারাপ? কি আর বলবো বলো, এখানে এসেছিলাম, ভেবেছিলাম বৌমা দিনরাত আমাদের সেবা করবে আর আমি আরামে থাকবো, কিন্তু এখন তো মনে হচ্ছে গ্রামে থাকলেই ভালো হতো। ছেলেও থাকে না আর বৌমাও সারাক্ষণ তোমাদের বাড়িতে গিয়ে পড়ে থাকে। একা একা বুড়ো বুড়ির কতক্ষণই বা ভালো লাগবে বলো? সেটা তো ঠিক কথা মাসিমা, তা আপনারা রেখাকে কিছু বলেন না? সত্যি তো, সংসার ফেলে দিয়ে অন্যের বাড়িতে সবসময় পড়ে থাকাটাও তো উচিত না। বলি না আবার, দিন রাত এই নিয়ে বাড়িতে কত অশান্তি হয় জানো? কিন্তু ও মেয়ে যদি আমার একটা কথা শোনে, ওরটা কি এখানে ভালোই লাগে না। মাসিমা, আপনি বরং আপনার ছেলেকে ফোন করে এসব কথা বলুন আর গ্রামে আবার ফিরে যান। এভাবে শহরে থেকে কি পাচ্ছেন বলুন আপনি? আর রেখা যে কাজটা করছে সেটাও তো ঠিক নয়। আমি আপনাকে আজ পরিষ্কার একটা কথা বলতে এসেছি। কদিন থেকে রেখা আমার বাড়িতে একটু বেশিই দখল করছে, যেটা আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, ও আমার বান্ধবী, আমি ওকে অনেকবার আকারে ইঙ্গিতে এই কথা বলতে চেয়েছি, কিন্তু ও বুঝতে রাজি হচ্ছে না। ঠিকই বলেছো বৌমা, সোজা আঙুলে ঘৃণা বেরোলে আঙুলকে বেঁকাতেই হয়। আমি আজই আমার ছেলেকে ফোন করে সব বলবো। এরপর সুস্মিতা দেবী নিজের ছেলেকে ফোন করেন এবং বৌমার কীর্তিকলাপ সবকিছু বলেন। সবকিছু শুনে ছেলে পরের দিন সকালেই গাড়ি পাঠিয়ে দেয়। রেখার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে পরের দিন পুরো পরিবার সমেত তাকে গ্রামের বাড়িতে ফিরে যেতে হয়। এভাবেই দুই পরিবারের শান্তি বজায় থাকে এবং জয়া আবার সুখে শান্তিতে সংসার করতে থাকে। সুমন্ত তার মা অহনা দেবীর সঙ্গে বিরামপুর নামক গ্রামে বাস করত। সুমন্তকে কাজের সূত্রে শহরেই থাকতে হতো। এমনই একদিন সুমন্ত অফিসে যাচ্ছিল। আরে বাহ, এত সুন্দর মেয়ে আমি তো আগে কোনোদিনও দেখিনি। আমি তো এই পথ দিয়ে প্রতিদিনই অফিসে যাই। এর নিশ্চয়ই কোনো বড়লোকের মেয়ে হবে, কিন্তু এখন আমি ওর সন্ধান কিভাবে জানবো? আমি বরং এক কাজ করি, ওর পিছু নিই, তাহলে হয়তো ও কোথায় যাচ্ছে আমি জানতে পারবো। এই বলে সুমন্ত মেয়েটির পিছু নেয়। কিছুক্ষণ পর সুমন্ত দেখে মেয়েটি তার অফিসের পাশের ইটভাটার কারখানায় ঢোকে। তখন সুমন্ত মনে মনে বলে, ও এই কারখানায় ঢুকলো কেন? ও তাহলে মনে হয় ও এই কারখানার মালিকের মেয়ে। আমাকে ওর সঙ্গে যেভাবেই হোক কথা বলতেই হবে। আর আজ না হয় অন্য একদিন চেষ্টা করব। এমনিতেও আজ আমার অফিসে যেতে দেরি হয়ে গিয়েছে। এই বলে সুমন্ত তার অফিসে চলে যায়। এভাবেই প্রতিনিয়ত সুমন্ত মেয়েটিকে ফলো করতে থাকে। এমনই একদিন সুমন্ত মেয়েটিকে ডেকে বলে, এই শোনো, হ্যাঁ তোমাকেই বলছি, আমি সুমন্ত, পাশেরই পিএনসি অফিসের কর্মচারী। তা তোমার নাম কি? আর তুমি এই ইটভাটার মালিকের মেয়ে নাকি? না না, আমি ওই ইটভাটার মালিকের মেয়ে নয়, আমি ওখানের কর্মচারী, আর আমার নাম ইশিকা।
কথাটা শোনা মাত্রই সুমন্ত হতবাক হয়ে যায় আর মনে মনে বলে, এ বাবা, একে তো এত সুন্দর দেখতে। আমি তো প্রথমে ইটভাটার মালিকের মেয়ে ভেবেছিলাম, তাহলে ও এখানে কাজ করে, মানে এখানের কর্মচারী। আপনি কি কিছু বলবেন? না মানে আপনি আমাকে এভাবে দাঁড় করালেন তো, তাই বলছিলাম। না না, আসলে আমি বেশ কয়েকবার তোমাকে এখানে যেতে আসতে দেখেছিলাম, তাই এমনি জিজ্ঞাসা করলাম। তুমি এখন আসতে পারো। এভাবে বললে ইশিকা সেখান থেকে চলে যায়। এরপর এভাবেই কয়েকদিন চলতে থাকে। ইশিকাকে সুমন্তর খুবই ভালো লাগতো, কিন্তু সে ইটভাটার কর্মচারী ভেবে ভালো লাগাটাকে প্রকাশ করত না। সুমন্ত রোজই ওই একই সময় ইশিতাকে দেখার জন্য ওই পথ দিয়েই যেত। এমনই একদিন সুমন্ত মনে মনে ভাবে, এটা আমি কি করছি? ওই ইটভাটার কর্মচারী বলে আমি আমার ভালো লাগাটা প্রকাশ করছি না। না না, এটা আমি ঠিক করছি না। আজ বরং ইশিকাকে আমি সমস্ত ঘটনাই বলে দেব। এই বলে সুমন্ত পরের দিন ওই একই সময় ইশিকার সঙ্গে দেখা করে এবং ইশিকাকে বলে, ইশিকা, তোমায় একটা কথা বলার ছিল। আসলে অনেকদিন ধরেই আমি তোমাকে বলবো বলবো ভাবছিলাম। তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলুন না, কি বলবেন? আসলে ইশিকা, আমি তোমায় পছন্দ করি আর তোমাকেই বিয়ে করতে চাই। কি বিয়ে? আমরা কেউ কাউকে চিনি না, এভাবে বিয়ে কি করে হবে? আর আপনি আমার সম্পর্কে কী বা জানেন যে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? হ্যাঁ ইশিকা, আমি তোমার সম্পর্কে কিছু জানি না ঠিকই, কিন্তু আমি তোমাকে পছন্দ করি আর তোমার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। তাই আমি আর বেশি দেরি করতে চাই না। কিন্তু আমি এভাবে আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বাড়িতে দুটো ছোট ছোট ভাই বোন আছে আর তাদের দায়িত্ব আমার উপরে, কারণ আমার বাবা মা নেই। আসলে ইশিকা ঠিকই বলছিল। ইশিকার বাবা মা কেউই ছিল না। ইশিকা তার ভাই রিজু এবং এক বোন ইরার সঙ্গে ওই শহরের একটি বস্তিতে থাকতো। ইশিকার ভাই 2 বছরের আর বোন ইরা মাত্র 6 মাসের। তখন তার বাবা মা মারা যায়। তখন থেকে ইশিকা ওই ইটভাটায় কাজ করে তার ভাই বোনেদের নিয়ে নানান রকম সমস্যার মধ্য দিয়েই অতি কষ্টেই জীবনযাপন করছিল। ইশিকার মুখে তার পরিবারের সমস্যার কথা শুনে সুমন্ত বলে, এই যে ইশিকা, তুমি শুধু তোমার ভাই বোনের জন্যই আমাকে বিয়ে করতে চাইছো না, তাই তো? হ্যাঁ, ওরা এখন খুবই ছোট আর এই পৃথিবীতে আমি ছাড়া ওদের কেউই নেই। ঠিক আছে, তাহলে এই সমস্যারও সমাধান আমার কাছে আছে। বিয়েতে মেয়েরা যৌতুকে নানান রকম জিনিসপত্র নিয়ে আসে, সেখানে আমি তোমার ভাই বোনকে যৌতুকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। এবারে নিশ্চয়ই আশা করি তোমার কোনো আপত্তি থাকবে না। ভাই বোনকে সঙ্গে রাখার অনুমতি পেয়ে ইশিকা মনে মনে খুবই আনন্দিত হয়। এরপর সে মনে মনে ভাবে, না, উনি যখন আমার ভাই বোনকে সাথে রাখার অনুমতি দিয়েছেন, তাহলে আমি এই সুযোগ ছাড়তে পারবো না, কারণ এখনকার যুগে কেউ আমার ভাই বোনকে আমার সাথে রাখার অনুমতি দেবে না। এই বলে ইশিকাও বিয়েতে সম্মতি দিয়ে দেয়। এরপর কয়েকদিনের মধ্যে ইশিকা ও সুমন্ত বিয়ে করে নেয়। এরপর সুমন্ত তার মাকে ফোন করে বলে, মা, তুমি কালই শহরে আসো। আসলে আমি বিয়ে করে নিয়েছি, এমনই পরিস্থিতি ছিল যে তোমাকে কিছু জানানোর সময়ই পাইনি। বিয়ে করে নিয়েছিস মানে? আমি তো কিছুই জানতে পারলাম না। তা আমাকে একবার বলার প্রয়োজনও মনে করলি না? মা প্লিজ রাগ করো না। এখন তুমি তো জানো যে তোমাকে আমি না জানিয়ে কোনো কাজই করি না, কিন্তু এই পরিস্থিতিটা একটু অন্যরকমই ছিল। হ্যাঁ, আমার ছেলে তো আমাকে না জানিয়ে কোনো কিছু কাজই করে না। নিশ্চয়ই কোনো এমার্জেন্সি ছিল। ছেলে যখন বিয়ে করেই নিয়েছে, আর রাগ করেই বা কি হবে? ঠিক আছে, আমি কাল আসছি। এই বলে অহনা দেবী ফোন রেখে দেয়। এরপর পরের দিন সে তার কথা মতোই শহরে ছেলের কাছে আসে এবং নতুন বৌমাকে দেখে বলে, বাহ, বৌমা তো দেখতে খুব সুন্দর হয়েছে। দেখতে ভারী মিষ্টি। কিন্তু এই দুটো ভিখিরি এখানে কি করছে? সুমন্ত, এরা কারা? না, ওরা ভিখিরি নয় মা, ওরা আমার ভাই বোন। দাঁড়াও ইশিকা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে মা কিছুই জানে না, তো তাই এরকম করে বলে ফেলেছে। এই বলে সুমন্ত অহনা দেবীকে সমস্ত ঘটনা বলে, যেটা শুনে অহনা দেবী মনে মনে বলে, হে ঈশ্বর, আমার এই চাঁদের টুকরো ছেলেকে এই ভিখিরির দল কি জাদু করলো কি জানি, যে পুরো গোষ্ঠীকে ঘরে থাকার অনুমতি দিয়ে দিল। না না, এখন কিছু বললে চলবে না। ওরা এইভাবে বসে আমার ছেলের অন্ন ধ্বংস করবে, আমি সেটা কিছুতেই সহ্য করব না। এই বলে অহনা দেবী মনে মনে পরিকল্পনা করতে থাকে। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। এমনই একদিন সুমন্ত বলে, এই যে মা, ইশিকা, তোমাদের কি বলছি শোনো। আসলে আমাকে কাজের সূত্রে একবার বিদেশে যেতে হবে। খুব বেশি দিনের জন্য নয়, তবে ওই 2 মাসের মতো লাগবে। তা মা, তুমি ততদিন ইশিকার সঙ্গে আর ওর ভাই বোনদেরকে নিয়ে একই সঙ্গে থাকবে। সুমন্তর কথা শুনে অহনা দেবীর মাথায় একটা প্ল্যান আসে। তখন সে বলে, হ্যাঁ বাবা, সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি এদিকে সব সামলে নেব, তুই নিশ্চিন্তে যা।
এই বলে সুমন্ত তার অফিসের কাজে বিদেশে চলে যায়। এদিকে অহনা দেবী মনে মনে ভাবে, এই সুযোগ এদেরকে উচিত শিক্ষা দেওয়ার। ভিকিরির দল কোথাকার, আমার ছেলেকে মায়াজালে জড়িয়ে আমার ছেলের অন্ন ধ্বংস করা। দাঁড়া, তোদের এবারে মজা দেখাচ্ছি। এরপর অহনা দেবী তার পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে। এমনই একদিন সকালে ইশিকা এবং তার ভাই বোনেরা ঘুমাচ্ছিল। তখন অহনা দেবী বালতিতে ঠান্ডা জল এনে তাদের গায়ে ঢেলে দেয়। দিদি, আমায় খুব শীত লাগছে। ও কি ঠান্ডা জল! আপনি কি করলেন মা? আপনি আমাদের গায়ে এভাবে জল দিলেন কেন? আর ওরা তো ছোট বাচ্চা, ওদেরকে ঠান্ডা লেগে যাবে। ওরা কি কিছু ভুল করেছে মা? ভুল তো আমার ছেলে করেছিল, তোদের মতো ভিকিরিকে ঘরেতে আশ্রয় দিয়ে। আর সেই ভুলটাই আমি শোধরানোর জন্য এসব করছি। দিদি দিদি, আমাকে খুব শীত লাগছে। ও কি ঠান্ডা জল! মা, এই ছোট বাচ্চা দুটোর গায়ে ঠান্ডা জল দিতে আপনার একবারও হাত কাঁপলো না? আর ওরা বাচ্চা, ওরা যদি কোনো ভুল করে থাকে আপনি আমাকে বলুন। আবার বড় বড় কথা! মহারানীর মতো পালঙে শুয়ে আছিস। বলি, ঘরের কাজগুলো কে করবে শুনি? যা তাড়াতাড়ি আমার জন্য চা করে নিয়ে আয়। অহনা দেবীর এরকম ব্যবহার দেখে ইশিকার খুবই খারাপ লাগে। এরপর সে কথা না বাড়িয়ে চা করতে চলে যায়। এদিকে অহনা ইশিকার ছোট ছোট ভাই বোনকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এমনই এক সময়, দিদি, আমার খুব খিদে পেয়েছে। তোরা নিশ্চয়ই খুব খিদে লেগেছে। তা চল না, আমরা কিছু গিয়ে খাই। হ্যাঁ দাদা, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দিতে বল না। দাঁড়া, আমি বরং দিদি শাশুড়ির কাছে গিয়ে বলি, উনি নিশ্চয়ই আমাদেরকে কিছু খেতে দেবেন। এই বলে রিজু একটু ভয়ে ভয়েই অহনা দেবীর কাছে যায় এবং গিয়ে বলে, কাকিমা, আমরা ঘরে সব কাজ করে নিয়েছি। এখন আমাকে আর আমার বোনকে কিছু খেতে দাও না, আমাদের খুব খিদে পেয়েছে। কি খিদে পেয়েছে? দাঁড়া, তোদের খাবার দিচ্ছি। এই বলে অহনা দেবীর রান্নাঘর থেকে বাসি খাবার এনে তাদের দু ভাই বোনকে খেতে দেয়। তখন ইরা বলে, দেখ দাদা, খাবারগুলো থেকে কেমন গন্ধ বের হচ্ছে না? মনে হয় খাবারগুলো খারাপ হয়ে গেছে। হ্যাঁ রে বোন, আমারও সেটাই মনে হচ্ছে। খাবারটা দেখে মনে হচ্ছে বাসি খাবার। কাকিমা, খাবারগুলো থেকে কেমন গন্ধ বের হচ্ছে। এটা খেলে তো আমাদের শরীর খারাপ করবে। বাসি খাবার দেবো না তো কি টাটকা খাবার দেবো তোদের? যা দিয়েছি খেতে হলে খা, না তো ফেলে দে। অহনা দেবী এভাবে বললে তাদের দুই ভাই বোনের আর কিছুই করার থাকে না, কারণ তাদের খুবই খিদে লেগেছিল। তাই তারা বাসি গন্ধ খাবারই খেতে থাকে। এরপর সেখানে ইশিকা আসে এবং তাদের এরকম বাসি গন্ধ খাবার খেতে দেখে ইশিকা বলে, মা, আপনি আমার ছোট ভাই বোনদেরকে এই বাসি গন্ধ খাবার খেতে দিয়েছেন। এটা আপনি মোটেও ঠিক কাজ করেননি মা। আপনি এতটা নির্দয় কি করে হতে পারেন? বেশ করেছি, এই বাসি পচা খাবার তোদের কপালে জুটেছে, এটাই তোদের সৌভাগ্য। বেশি কথা না বলে চুপচাপ কাজ করিয়ে যা, না হলে এখান থেকে দূর হ। ঠিক আছে মা, আপনার যখন আমাদের তিনজনকে নিয়ে এতই সমস্যা, তাহলে আমরা আমাদের বস্তিতেই ফিরে যাচ্ছি। আমি এখনো অতটা অক্ষম হইনি, আমি আমার ছোট ভাই বোনদেরকে খাওয়াতে পারবো না। এই বলে ইশিকা তার ভাই বোনদেরকে নিয়ে তার সেই বস্তির বাড়িতে ফিরে আসে এবং ইশিকা আগের মতোই ইটভাটায় কাজ করে তার ভাই বোনদের ভরণ পোষণ করতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরপর সুমন্ত বাড়ি ফিরে আসে এবং ইশিকা ও তার ভাই বোনেদেরকে দেখতে না পেয়ে সুমন্ত বলে, মা, ইশিকা রিজু কাউকেই তো দেখতে পাচ্ছি না। ওরা কোথায়? ওদেরকে আমি তাড়িয়ে দিয়েছি। আমি জানি ওরা তোকে বিয়ে করতে বাধ্য করেছিল, তাই আমি ওদের উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এটা তুমি কি করেছো মা? আমি ইশিকাকে জোর করে বিয়ে করিনি। আমি নিজেই ইশিকাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম, আর তুমি এটা জেনে শুনে এরকম করতে পারলে? আমি জানতাম মায়ের ভালোবাসা কোনোদিনও ভাগাভাগি হয় না, আর আজ ওরা তোমার সন্তান নয় বলেই তুমি ওদের সঙ্গে এটা করতে পারলে, তাই তো? ছি মা, ছি। আমার তো নিজেকে তোমার ছেলে ভাবতেও ঘেন্না পাচ্ছে। সুমন্ত এভাবেই বললে অহনা দেবী তার ভুল বুঝতে পারে এবং সে বলে, বাবা সুমন্ত, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। আমায় বৌমার কাছে নিয়ে চল, আমি আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আনতে চাই। এই বলে সুমন্ত তার মাকে নিয়ে ইশিকার বাড়ি যায় এবং অহনা দেবী তার বৌমার কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর ইশিকাকে বাড়ি আসার জন্য অনুরোধ করলে ইশিকা বলে, মা, আমি বৌমা হয়ে আপনাকে ক্ষমা করে দিতেই পারি, কিন্তু একটা বড় দিদি হয়ে আপনাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি আমার ভাই বোনের চোখের জল কোনোদিনই ভুলতে পারবো না। রিজু, ইরা, তোরা আমায় ক্ষমা করে দে। আমার বড্ড ভুল হয়ে গেছে বাবা।
কাকিমা, আপনাকে একটা শর্তে ক্ষমা করতে পারবো। আপনি যদি আমাদেরকে মা বলে ডাকার অনুমতি দেন, তাহলে আপনাকে মা বলে ডাকতে পারি। আসলে ছোটবেলা থেকে আমাদের মা নেই তো, তাই বলছি। রিজু এভাবে বললে অহনা দেবীর চোখে জল চলে আসে এবং সে রিজু ও ইরাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর রিজু ইরার প্রতি অহনা দেবীর ভালোবাসা দেখে ইশিকাও তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। এরপর তারা সকলেই একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।